আমি নিজেকে এই বাড়ির যোগ্য প্রমাণ করেই দেখাবো। কৃষ্ণা, এই চিঠির পরেই বাড়িটা তোমার জন্য যোগ্য হয়ে উঠতে ব্যর্থ হয়েছে। এতে তো তোমার কোনো দায় নেই। তুমি কেন নিজেকে প্রমাণ করতে যাবে? জোর করে নিজেকে প্রমাণ করতে যেও না কৃষ্ণা। কেউ দাম দেবে কিনা জানো? দেখো কৃষ্ণা, আমি এসব যোগ্যতা প্রমাণ করার পক্ষপাতী নই। আমি মনে করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় যোগ্য, আর সেটা বিচার করার আমরা কেউ নই। তুমি কতটা যোগ্য সেটা এখানে হয়তো অনেকেই বোঝে না। হোপফুলি ফিউচারে তারা রিয়েলাইজ করবে, নিজেদের রেকটিফাই করবে, কিন্তু তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না কৃষ্ণা। কৃষ্ণা, আমি তোমাকে আগেও বলেছিলাম, তুমি চাইলে স্বচ্ছন্দে এই বিয়েটা অস্বীকার করতে পারো। আমি তোমাকে এখনো সেটাই বলছি কৃষ্ণা। আর তুমি ভেবো না, এতে আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না। অনিরুদ্ধ বাবু, হয় কৃষ্ণা, আমি তোমায় বলছি, তুমি আমার সাজেশন নাও। তুমি এখন ফিরে যাও, নিজের গানের উপর কনসেন্ট্রেট করো, নিজের ক্যারিয়ার তৈরি করো, আর তারপরে যদি তোমার সম্মতি থাকে এই বিয়েটা আবার হবে। কৃষ্ণা, আমার মা খুব অসুস্থ। আমার মা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি নিজে মাকে এই চিঠিটা নিয়ে জিজ্ঞেস করব। আমার মাকে আমি খুব ভালো চিনি কৃষ্ণা। তুমি সজ্ঞানে এই চিঠি লেখার মানুষ নও। যা খুশি করে নাও, ওই চিঠি আমি জোর করে লিখিয়েছি। ও নিয়ে দিদিভাই তোমায় কিচ্ছু বলতে পারবে না। দিদিভাই, কাল আমি তোমার বিয়ে বাড়ির লোকদের মনের সুখে অপমান করব। আর সবাই জানবে তোমার কৃষ্ণাকে পছন্দ হয়নি, তোমার। তাই কাল থেকে কৃষ্ণার উপর যাবতীয় অত্যাচার হবে তোমার কাঁধে বন্দুক রেখে। একেই তো দিদিভাইয়ের শরীরের এই অবস্থা, আমি তো আর তার মনের ইচ্ছা অগ্রাহ্য করতে পারি না। আর কেউ না জানুক, নিবেটা অন্তত তুমি জানো, আমি কোনোদিনও দিদিভাইয়ের কোনো ইচ্ছে বা কথাকে অমান্য করিনি। দেখো না, আবার দেখো দিদিভাই কি লিখেছে। লিখেছে, কৃষ্ণার বাড়ির কেউ এলে আচ্ছা এ বাড়িতে আমি ঢুকতে না দিই। কৃষ্ণাকে আমি যেতে বলবো না এ বাড়ি থেকে। এ বাড়িতে থাকার ওর অধিকার আছে, কিন্তু ওর বাড়ির লোকগুলো সে তো আমি থাকবই, আমি এ বাড়ির বউ। আমি যদি এখন এ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই তাহলে তো আমার মা বাবার বদনাম হবে। আমি এ বাড়িতেই থাকবো,
আর নিজেকে যোগ্য প্রমাণ করে দেখিয়েও দেব। আমি মাকে জিজ্ঞেস করব যে এরকমটা উনি কেন লিখেছেন। সে তুমি যা ভালো বুঝবে তাই কর। ছোটদা, তোমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এনেছো সেগুলো আমরা কিছুতেই রাখতে পারবো না, আমরা বিলিয়ে দেব। ক্ষমা করো। কি হচ্ছেটা কি এসব? আর পেশেন্স রাখা যাচ্ছে না। জাস্ট দেখেছো তো ছোট কর্তা, আমি তোমাকে বারবার করে বলেছিলাম আমার মেয়েটা ভালো নেই, বারবার করে আমার মন কু গাইছে ওর জন্য। ঠিক তাই হল। আমি জানি তোমরা আমাকেই দোষী ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার নেই। দিদিভাই অনির মা, এ বাড়ির গার্জেন, তাই দিদিভাইয়ের কথা আমাকে শুনতেই হবে। দিদিভাই যখন একবার চাইছে কৃষ্ণার বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক রাখবে না, সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। আমার তো হাত পা বাঁধা। কৃষ্ণা দেখ, আমরা সবাই জানি অনিরুদ্ধ ভালো মানুষ। ও যখন চাইছে, ও যখন বলছে যে তুই তোর ভালোটা দেখ, তখন তাই কর। এই সুযোগটা হারাস না, আমাদের সাথে ফিরে চল। একদম ঠিক। কৃষ্ণা, কৃষ্ণা তুই বাড়ি চল, আগে নিজের জীবন গড়ে তোল, গানের জগতে নাম কর, তারপর আমিও দেখব কে তোকে অস্বীকার করে। কৃষ্ণা কোথাও যাবে না ছোট কর্তা। কৃষ্ণা কোথাও যাবি না তুই। আর তোমরা সবাই নিশ্চয় শুনেছো এক্ষুনি কি বললো। ও এই বাড়ির বউ, অনিরুদ্ধ স্ত্রী, আর এই বাড়ি ছেড়ে ওকে অন্য কোথাও মানায় না। এই বাড়িতে থেকেই ও গানের ক্যারিয়ার গড়বে, আবার স্বামী শাশুড়ির মনও পাবে। গানের ক্যারিয়ার মাই ফুট। ওই মেয়েকে দিয়ে যদি রাস্তায় রাস্তায় গান গাইয়ে ভিক্ষা না করিয়েছি, তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। আর রাধা দিদি, একটা কথা মন দিয়ে শুনে নাও রাধা দিদি, আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। এই বিয়েটা যেমন আমরা মেনে নিয়েছি, তোমরাও কিন্তু কৃষ্ণাকে বরণ করে ঘরে তুলেছ। তাছাড়া একজন অসুস্থ মানুষের লেখা চিঠির ওপর তো ভরসা করছি না আমরা, বরং এইটাই সন্দেহ করছি যে ওনাকে দিয়ে জোর করে কেউ এই চিঠিটা লিখিয়ে নিয়েছে। শ্যামা, এই সন্দেহ আমারও হচ্ছে। আমার এখনো অন্য ষড়যন্ত্রের কথাই মনে হচ্ছে। নিখিল, এই রাখ তো বাবা, রাখ। তোর মনে হচ্ছে ষড়যন্ত্র, তোর বউ আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, মাথা খারাপ করে রেখে দিল একেবারে। মা তুমি চুপ করো। আমি জানি যখনই কোনো খারাপ কিছু ঘটে তখন তোমরা আমাদেরকেই দোষ দাও। কেন আমি বুঝতে পারি না, এটা যেন রীতি। দেখো, আমি একটা কথা বলছি, আমার দিদিভাই অসুস্থ, আর দিদিভাই যখন মন থেকে কিছু চেয়েছে, আমি দিদিভাইয়ের কথা কিছুতেই অমান্য করতে পারবো না, কিছুতেই না। দিদিভাই যখন চেয়েছে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ব্যাস। কাকিয়া, এরকমটা করা যায় না, ওরা আমাদের গেস্ট। আর দিদিভাই, দিদিভাই তো তোমার মা অনি বেটা, তার ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই তোমার কাছে। তুমি পারবে ওই অসুস্থ মানুষটাকে বোঝাতে? পারবে না। বরং দিদিভাই এগুলো যত শুনবে, দিদিভাই মানসিক চাপ পারবে, দিদিভাই রাগ করবে, এতে দিদিভাই শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ অনি বেটা,
তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি দিদিভাই কিভাবে দেখতে পারবো না, আমি পারবো না। আর ওরা গেস্ট তো কি হয়েছে? হ্যাঁ, গেস্ট বলে আমাকে যা খুশি তাই বলে অপমান করবে, যা নয় তাই বলবে আমাদেরকে, সেটা আমাদের মানতে হবে? মানে বেটা, তুমি কিচ্ছু মাইন্ড করো না, আমি ওদের দিকটা হ্যান্ডেল করছি, প্লিজ। আমি বলছি কি বলবি? চলে যেতে বলবি তো? বিশ্বাস করো মাসিমণি, এতে আমার কোনো দোষ নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মাসিমণি, প্লিজ তুমি চলে যাও, তোমরা সবাই এক্ষুনি বাড়ি থেকে চলে যাও প্লিজ। মা, আমাদের এবার এখান থেকে বেরোনো উচিত। দেখো মা, একটা ভুল হয়ে গেছে, সেটা আমাদের শোধরাতে হবে। চলো কেউ সবাই যদি চলো। এটা মনে করে থাকে যে আড়াল থেকে শত্রুতা করে আমার মেয়ের ক্ষতি করে সে পার পেয়ে যাবে, তাহলে কিন্তু সে ভুল ভাবছে। সে হয়তো এটা ভুলে গেছে, সে হয়তো ভুলে গেছে কৃষ্ণা শ্যামা চৌধুরীর মেয়ে। আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে অন্যায় করে আজ অব্দি কেউ পার পায়নি, আর এখনো পাবে না। অনিরুদ্ধ, দেখো বাবা, তোমাকেও একটা কথা বলছি। আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। কষ্ট কি আর ওই মা ছেলে দেবে রে শ্যামা? দেব তো আমরা, এই মা মেয়ে। মা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের কথা দিচ্ছি। কৃষ্ণা আমার স্ত্রী, ওর সম্মান আমি রক্ষা করব। সে তুমি করো অনিরুদ্ধ, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আর যতদিন আমরা বেঁচে আছি কৃষ্ণার কোনো ক্ষতি আমরা হতে দেব না। আমরা দূরে থাকি বা কাছে থাকি, সবসময় ওকে প্রোটেক্ট করব। কৃষ্ণা, নিজেকে কখনো একা মনে করবি না, তুই চিন্তা করিস না, তোর পাশে অনেকেই আছে। শ্যামা, তুমি একদম ঠিক বলেছ। মেঘের আড়াল থেকে অন্যের কাঁধে বন্দুক রেখে কেউ যুদ্ধে নেমেছে। সেই মেঘ সরিয়ে আসল কালপ্রিটকে আমি খুঁজে বার করবই। মা, চলো এবার। চলো মা। সাবধানে থাকিস। ও চোর দিদি, একটু দেখি। হ্যাঁ, ঠাম্মিকে না বলে টুক করে বিয়ে করে চলে এলে তো। কি সুন্দর দেখাচ্ছে। দেখো, খালি অশান্তি আর অশান্তি। ভালো করে থেকো, কেমন? সাবধানে থেকো। ভালো করে থেকো।
একদম কাঁদবি না, সাবধানে থাকবি কেমন? আসছি। অনিরুদ্ধ বাবা, আমার মেয়েটাকে কিন্তু তুমি একটু দেখে রেখো। কাকিয়া, যেটাই হলো সেটা কিন্তু ভালো হলো না। সত্যি তাই, আমারও খুব খারাপ লাগছে। তুমি তো কালকে ডিসকাস করতে পারতে, আজকে কেন বলতে গেলে? প্লিজ রায়। আমি কিন্তু বনির সাথে একমত। তুমি তো এই চিঠিটা ওদের না দেখালেও পারতে। দেখো অনি বেটা, জীবনে আমি তোমার সঙ্গে এভাবে কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। রায়, তুমিও শোনো। গুরুজনরা যখন কিছু বলে সেটাকে মানতে হয়। আর তুমি তোমার বউ ভাত নিয়ে চিন্তা করছো? চিন্তা করার কোনো কারণ নেই। তোমার বউ ভাতে আমি কয়েকজন লোককে বলবো, আর ছোট্ট করে পালন করা হবে তোমার বউ ভাত। তাতে তো তোমার শ্বশুরবাড়ির লোকদের কোনো প্রয়োজন নেই। কৃষ্ণা, যেটুকু রং টং মেখেছিলে চোখের জলে তো সব ধুয়ে গেল। যাও যাও, একটু গুছিয়ে গাছিয়ে নাও। আমাদের বাড়িতেও তো কিছু গেস্ট আসবে, তাই না? আর কাঁদতে হবে না, যাও। মা, এরকম পারফরমেন্স দিতে পারলে কিন্তু আমরা অনেক দূর যাব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহ, কি আনন্দ দিলি রে রাধা, কি আনন্দ দিলি। এতদিন ওই চৌধুরী বাড়ি থেকে বারবার তোকে আর আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বারবার এক বস্ত্রে কাঁদতে কাঁদতে আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছি। আর আজ দেখ, গোটা চৌধুরী গোষ্ঠীকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমরা। ও কি শান্তি, কি শান্তি, কি শান্তি তুই দিলি মা। শান্তি পাওয়া, আনন্দ পাওয়া, এই তো সবে শুরু মা। এখন তো পাখি আমাদের খাঁচায়। ওনাকে গান গাইবে, গায়িকা হবে। সেসব অবশ্য পূর্বজন্মের কথা। এই জন্মে সঙ্গীতের মহাযুদ্ধে কৃষ্ণা নামে আর কোনো দিন কেউ গান গাইবে না, কেউ না। আমার কিন্তু কৃষ্ণাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমরা এখন কি করব? এভাবে হাত পা গুটিয়ে তো বসেও থাকতে পারছি না। প্রতিদিন চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু কি করব বলো তো? কি করব, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। ছোট কথা বলছি, শোনো না, আমি হয়তো এখন আর এই বাড়িতে থাকতে পারবো না, বুঝলে তো? হ্যাঁ, যে কোনোভাবে আমাকে আমার মেয়ের কাছাকাছি যেতে হবে। মা যদি দরকার পড়ে তাহলে আমি ওই বাড়িতেই থাকবো, ওই বাড়িতে যাবোই আমি, যেভাবেই হোক। এসব কি বলছিস কি তুই শ্যামা? মা, আমি একদম ঠিক বলছি, তুমি বুঝতে পারছো না মা। রাধা দিদি যেভাবে হোক আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করব। তোমাদের মনে আছে মা, ছোট কথা, তোমাদের মনে আছে রাধা দিদি প্রতিজ্ঞা করেছিল যে কোনো উপায়ে ও আমার মেয়েকে গান গাইতে দেবে না, শুধুমাত্র এই কারণের জন্য। এই কারণের জন্যই ও এত ভালো মানুষ সেজেছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওরা পুকুর পাড় দিয়ে যাবে, তুমি কিন্তু রেডি থাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখন রাখছি। কৃষ্ণা আর অনিরুদ্ধকে হঠাৎ করে কারা কিডন্যাপ করলো?
আর ওই ঝুমাকেও কিন্তু তারপর থেকে কোথাও দেখা যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, আমাদের মেসোমশাই হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা কি করে সম্ভব? না না, এই সব ভুল আমি করেছি। আমারই উচিত হয়নি ওই রাধা দিদিকে বিশ্বাস করা, কোনোভাবে এটা উচিত হয়নি। আর রাধা দিদি শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে আমার মেয়েটাকে বাঁচতে দেবেন, অনেক বড় ক্ষতি করে দেবেন। কেন আমি ক্ষমা করলাম? কেন তোমাদেরকে ক্ষমা করতে বললাম আমি? কেন? শ্যামা, এইসবের জন্য আর কেউ না, তুমি দায়ী। আমি তো ওদের ক্ষমা করতে চাইনি, তুমি বললে বলে ক্ষমা করেছি। ভালোভাবে চিনি ওদের, আস্তিনের সাপ। মানে আমি তো একটা জিনিসই বুঝতে পারি না শ্যামা, এতবার ওরা আমাদের ঠকিয়েছে, তারপরেও তুমি মানুষকে যে কিভাবে বিশ্বাস করে আমি বুঝতেই পারি না। আমি কি করতাম ছোট করতাম? একজন মানুষকে অবিশ্বাস করা পাপ। আমি কি করতাম তুমি বলো না। আমি শ্যামা প্লিজ, যাকে তুমি মানুষ বলছো না, তাদের মন পশুর থেকেও বেশি ছোট। ওদের ক্ষমা নয়, শাস্তি প্রয়োজন। আত্মীয় বলে বারবার ওদের আমরা ক্ষমা করে দিয়েছি, কখনো কখনো নিজে বেরিয়ে গেছে, কখনো আমরা বের করে দিয়েছি, কিন্তু কখনো কোনো লিগ্যাল কেস করিনি। কিন্তু বড়দা ভাই, এবার আমাদের লিগ্যাল স্টেপ নিতেই হবে। আগে হয়নি, এবার পুলিশকে জানাতে হবে। একদম ঠিক বলেছিস। কিভাবে রাধা চক্রান্ত করে কৃষ্ণা জোর করে বিয়ে দিল, আর আমি শিওর এখন রাধা কৃষ্ণার উপরে অত্যাচার করারও চেষ্টা করবে। এই সব কথা পুলিশকে বলতে হবে। দরকার হলে পুলিশের হেল্প নিয়ে কৃষ্ণাকে ওখান থেকে উদ্ধার করতে হবে। নিখিল, কথা বলে সময় নষ্ট করিস নে। আমার ছোট দিদিকে যত তাড়াতাড়ি পারিস ওখান থেকে বের করে আন, নইলে এবাড়ির এক ফোঁটা শান্তি থাকবে না, কেউ ঘুমোতে পারবো না আমরা রাত্রে। নিয়ে আয় বাবা ছোট দিদিকে। মা বলছি, কৃষ্ণার তো সামনে গানের ফাইনালও আছে। হ্যাঁ, সে তো আরো বড় দুশ্চিন্তা। এখন যদি ওদের বাড়ির বউ বলে গান গাইতেই না দেয়। কিন্তু একটা জিনিস দেখলে মা, ও কিন্তু এই বাড়িতে ফিরে আসতে চাইছিল না। সে কি আসতে চায়? ছেলে মানুষ, এখন বিয়ে হয়েছে, সংসার করবে, সে ও না আসতে চাক, আমরা তো ওর ভালো মন্দটা বুঝি। আর তাছাড়া অনিরুদ্ধকেও তো খারাপ ছেলে বলতে পারি না। সেদিন যেভাবে কথা বললো, সে তো ভালো ছেলেই মনে হলো। তবে ভালো আর সাহসী হওয়া তো তফাৎ। হয়তো সাহস করে বাড়ির লোকের বিরুদ্ধে কথা বলতে পারছে না, এমনও হতে পারে এই পরিস্থিতিতে। কেন মা, কেন আজও কিছু বলতে পারছে না? আমি মানছি যে এই বিয়েটা দুর্ঘটনা চক্রে হয়ে গেছে, কিন্তু অনিরুদ্ধ ও তো আগে থেকে কৃষ্ণাকে ভালোবাসত, সেই কথা তো আগেই স্বীকার করেছিল। তাহলে কেন আজকে আমার মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতে পারছে না? বলো কেন পারছে না? পারছে না কারণ অনিরুদ্ধর মায়ের ঘাড়ে বন্দুক রেখে ওরা চালাচ্ছে।